মাঝরাতে কেউ একজন তামজিৎকে শক্ত করে জড়িয়ে ধরতেই ওর ঘুম ভেঙে গেল। চোখ বন্ধ করে বুকের ওপর থাকাটা বস্তুটাকে সরানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। বরং দুটো হাত আরও শক্ত করে ওকে আষ্টে পিষ্টে ধরল। এবার তামজিৎ বিরক্ত হয়ে অন্য পাশে ফেরার জন্য নড়তেই কেউ একজন ঘুম কাতুরে স্বরে বলতে লাগলো, দাদি, তুমি এমনে লড়ো কেন বারবার? একটু শান্তি মতন ঘুমাইতেও পারি না তোমার লাইগা? মেয়েলি কণ্ঠের কথাগুলো তামজিদের কানে যেতেই তামজিদ ধরফুরিয়ে উঠে বসে পড়ল। এক প্রকার লাফিয়ে ওঠার তারিনের ঘুমটাও ভেঙে গেল। আবছা আবছা আলোয় দেখলো কেউ একজন বসে আছে। বোধহয় তারিনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্পষ্ট বোঝা যাচ্ছে না। চোখ পিট পিট করে তারিন পুনরায় বলে উঠল, দাদি গো, তুমি এমনে চাইয়া আসো কেন? উইঠা বইয়া আসো। কই যাইবা? বাথরুমে যাইবা? তারিনের এসব কথা শুনে তামজিদ ঠিক কি বলবে বুঝতে পেল না। মেয়েটা কি ভুলে গেছে তার বিয়ে হয়ে গেছে? সে এখন শ্বশুর বাড়ি আছে। তামজিদ এত সব কিছু চিন্তা করা বাদ দিয়ে শান্ত স্বরে বলল, একটু সরে ঘুমাও, আমার উপরে উঠে যাচ্ছ তো। হুট করে পুরুষকার কণ্ঠস্বরে তারিন হকচকিয়ে উঠল। লাফিয়ে উঠে বসে পড়ল। কাপড় ঠিক করতে করতে বলল, আপনি? হ্যাঁ আমি। একটা মানুষ যে ঘুমালে দিন দুনিয়া ভুলে যায় সেটা তোমাকে না দেখলে জানতামই না। খালি মুখে বড় বড় কথা, স্বভাব এখনও বাচ্চাদের মতোই রয়ে গেছে। বলে তামজিদ বালিশটা দূরে সরিয়ে এনে পুনরায় শুয়ে পড়ল। আর তারিন হাঁ করে রইল কিছুক্ষণ। অতপর ওর সব মনে পড়ল। ওর পাশে আজকে দাদি না, বরং ওর স্বামী ঘুমিয়েছিল। তার মানে দাদিকে ভেবে তামজিদকে জড়িয়ে ধরেছিল। ভেবে জিভ কামড়ে দিয়ে উঠল। খানিকটা লজ্জাও পেয়ে বসল। কপাল চাপড়ে নিজে নিজে বলে উঠল, ওরে তারু, তোর কেন ঘুমাইলে হাত পা আয়তে থাকে না? ইস, এখন কি মনে কইরা বইয়ে থাকবো মাস্টারমশাই? ভাববো বিয়া না হইতেই তার গায়ে পড়ে গেছি। তামজিদ সবটা শুনে ও চুপ করে আছে। এই মুহূর্তে ওর কথা বলতে ভালো লাগছে না, তাই ঘুমানোর ভান করে আছে। তারিন কথাটা বলে পুনরায় বলে উঠল, ধুর, কি আবল তাবল ভাবতাছি। যা খুশি ভাবুক, আমার কি? আমি কি অন্য পরপুরুষের গায়ে পড়ছে নাকি? হ্যাঁ, আমার বিয়া করা স্বামী, তারে আমি ধরবো না তো কে ধরবো? এবার তামজিদ বিরক্ত হয়ে মুখ খুলল। কিছুটা ধমকে বলে উঠল, মাঝরাতে পাগলের মতো প্রলাপ না করে ঘুমাও, মাথা যন্ত্রণা করছে। তোমার বক বক এই মুহূর্তে অসহ্য লাগছে। তামজিদের ধমক খেতেই তারিন থেমে গেল। চুপচাপ শুয়ে পড়ল। আর কথা বাড়ালো না। কিছুক্ষণ চুপ করে শুয়ে থাকলেও ঘুম আসলো না। ভেতরে ভেতরে অশান্তি লাগছে। কেন এমন লাগছে? তামজিদের খারাপ লাগা শুনে কেন ওর কষ্ট হবে? বুকের ভেতরটা কেমন হাহাকার করছে। একদিনের পরিচয়ে কারোর জন্য খারাপ লাগা সৃষ্টি হয়ে যায়? প্রশ্নটা মাথায় আসতেই মন উত্তর দিল, এটাই স্বামী স্ত্রীর বন্ধন। এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে কখন যে তারিন ঘুমিয়ে যায় নিজেও টের পায়নি। মসজিদের আজানের শব্দে ঘুম ভেঙে গেল। তড়ি ঘড়ি করে উঠে বসলো। পাশ ফিরে দেখলো তামজিদ এখনও ঘুমে মগ্ন। নিজেকে ঠিক করে ওয়াশরুমের দিকে গেল। অজু করে এসে নামাজে দাঁড়ালো। নামাজ শেষ করে জায়নামাজে বিছানায় বসে বসে দোয়া পড়ছে আর সব কিছু নিয়ে ভাবছে। জীবনটা যে হঠাৎ করে এত পরিবর্তন হয়ে গেল, আদৌ কি সব একদিন ঠিক হবে, নাকি জীবনের ছন্দ অন্যদিকে ঘুরে আরও এলোমেলো হয়ে যাবে? হুট করে পাশে কারোর অস্বস্তি টের পেয়ে পাশ ফিরতেই দেখলো তামজিদ দাঁড়িয়ে আছে। তারিনকে তাকাতে দেখেই তামজিদ বলে উঠল, আমাকে ডাকলে না কেন? তারিনের জবাবে আশায় না থেকে তামজিদ নামাজ শুরু করে দিল। তারিন উঠে গিয়ে বেলকনির দরজাটা খুলে দিল। সাথে সাথে একটা স্নিগ্ধ সতেজ বাতাস ওর গা ছুঁয়ে দিল। ফজরের পরে ভোরের নিস্তব্ধতা, সতেজ বাতাস, চারদিকে পাখির কিচিরমিচির আর গ্রামের সুন্দর প্রকৃতি, সব মিলে মনটা নিমিষে ভালো হয়ে গেল। বুকের ওপর থেকে যেন ভারী কিছু সরে গেল। মন মেজাজ দুটোই ফুরফুরে হয়ে গেল। এটাই বুঝি আল্লাহর রহমত। তারিন মন ভরে কিছুটা নিঃশ্বাস নিল। চুলগুলো ছেড়ে দিল। দমকা হাওয়ায় উঠতে শুরু করলো এক মুহূর্তে। কি সুন্দর সেই দৃশ্য! নিস্তব্ধতায় ঘেরা চারদিকে এক ষোড়শী কন্যা মন খুলে নিঃশ্বাস নিচ্ছে। এভাবে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। সময়টা বড্ড ভালো লাগছে, নিজেকে সতেজ লাগছে। পুরো একটা দিন পর তারিন আবার মন ভরে নিঃশ্বাস নিচ্ছে। মনে মনে প্রার্থনা করছে এই সময়টা এখানেই থেমে যাক। কি দরকার এত কোলাহল, না পাওয়ার হাহাকার, বেঁচে থাকার লড়াইয়ের? হাঁটতে বের হবে? হুট করে তামজিদের কণ্ঠে তারিন পেছন ফিরে তাকালো। চুলগুলো খোপা করে নিতে নিতে জিজ্ঞেস করলো, কই যামু? তামজিদ বলল, চলো হেঁটে আসি, কিছু কথা আছে আমার।
তারিন মাথা নাড়িয়ে সায় দিল। তারপর দুজনে মিলে বেরিয়ে আসলো বাসা থেকে। তামজিদ বাসা থেকে বের হয়ে কিছুক্ষণ হাঁটলেই সামনে বিশাল বড় ধরনের ক্ষেত। সারি সারি সবুজ ছোট ছোট ধান গাছ দাঁড়িয়ে আছে। হালকা হালকা বাতাস বইছে চারিদিকে। এখনও ভোরের দিকে গ্রামে বেশ শীত পড়ে। তারিন গায়ে জড়ানো কাপড়টা দিয়ে নিজেকে ঢেকে দিল। তামজিদ তা দেখে প্রশ্ন করলো, শীত লাগছে? না, ভালো লাগতেছে। তামজিদ আর কিছু বলল না। দুজনে হাঁটতে হাঁটতে বিলের মাঝে এসে দাঁড়ালো। ধানের আইল দিয়ে হাঁটতে তারিন অভ্যস্ত, কিন্তু তামজিদের বড্ড অসুবিধা হচ্ছে। একটা সময় গিয়ে তামজিদ পা পিছলে পড়ে যেতে নিলেই তারিন ধরে ফেলল। সতর্কীকরণ বাণীতে বলে উঠল, দেখে হাঁটবেন তো মাস্টারমশাই, পইরা যাইতে নেহনি। তামজিদ নিজেকে সামলে নিল ততক্ষণে। সামনেই ছোট্ট একটা জায়গা খালি, হয়তো এখানে কোনো সবজি বা কিছু বোনা হবে। দুজনে গিয়ে সেখানটা দাঁড়ালো। তারিনের বেশ ভালো লাগছে এই সময়টা। কিছু সময় নীরবতা কাটিয়ে তামজিদ জিজ্ঞেস করলো, তুমি কি আর পড়াশোনা করবে না? হ, আলবাত করুম। আমি অনেক পড়াশোনা করুম, চাকরি করুম। কি হওয়ার ইচ্ছে আছে? আমি ডাক্তার হইমু মাস্টারমশাই। আমার ছোটকালের থেকে এই একটাই স্বপ্ন আছে। ডাক্তারের কি দাম দেখেন না? আমাকে গ্রামে যারা অসহায় আছে তারা টাকার অভাবের রোগ হইলেও ডাক্তারের কাছে যাইতে পারে না। 500-1000 টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখাইতে হয়। এত টাকা দিয়ে কি সবাই ডাক্তার দেখাইতে পারে নাকি? তাই আমার আব্বাই কইতো, আম্মাজান, তোরে আমি ডাক্তার বানাবো, তুই বড় হইয়া অনেক বড় ডাক্তার হইবি, গ্রামের হক করে সেবা করবি। বলেই তারিন দীর্ঘশ্বাস ছাড়ল। তামজিদ পুনরায় প্রশ্ন করল, তাহলে বিয়ে দিল কেন তো তাড়াতাড়ি? তারিন এবার তামজিদের দিকে কপাল কুঁচকে তাকালো। দাঁতে দাঁত চেপে বলল, আপনার আব্বার লাইগা? তামজিদের ভ্রু যুগল কুঁচকে এলো। এবার বলল, আমার বাবার জন্য মানে? তারিন শান্ত বাক্যেই আবার উত্তর দিল, হ, আপনার আব্বার লাইগাই। আপনার আব্বায় আমারে নাকি মেলা পছন্দ হয়েছে। আমার আব্বার কাছে প্রস্তাব দেওয়ানোর পর ফিরাই দিছিল। আপনার মায়ের অসুস্থতার কথা কইয়া আমার আব্বারে রাজি করাইছে। আপনার মার নাকি আমারে পছন্দ, আমারই হ্যাঁ পোলার বউ হিসাবে দেখতে চায়। এরপর আমার বাপে আর ফিরাইয়া দিতে পারে নাই। তামজিদ দীর্ঘশ্বাস ছাড়ল। কিছুক্ষণ নীরব থেকে বলে উঠল, তুমি এভাবে কেন কথা বলো সবসময়? কালকেই তো কত সুন্দর করে কথা বললা। তার সঙ্গে সঙ্গে বলে উঠল, আমাগো গ্রামের আঞ্চলিক ভাষা এইটা। আমি এমনি কথা কয়ে শান্তি পাই। আঞ্চলিক ভাষা কইতে আবার লজ্জা কিসের? আঞ্চলিক ভাষায় কথা কইয়া যেই শান্তি পাওয়া যায়, আপনাকে শুদ্ধ ভাষায় ওই শান্তি আমি পাই না। তাই আমি এই ভাষাতেই কথা কমু। যেই সময় শুদ্ধ ভাষার দরকার পড়ব সেই সময় শুদ্ধ ভাষাতেই কথা কমু, বুঝছেন? তামজিদ এইসব প্রসঙ্গ বাদ দিয়ে বলল, তোমাকে একটা অনুরোধ করব, করেন? দিশাকে আর কিছু বলো না প্লিজ। আমি জানি তুমি তোমার জায়গায় ঠিক, কিন্তু দিশার অবস্থাটাও একটু বোঝো। দিশা তো এখানে কোনো দোষ নেই, তাহলে ও কেন শুধু শুধু অপমানিত হবে? যত যা অপমান করার আছে আমাকে করো, আমি দোষী। আমার দোষের শাস্তি আমাকে দিও, দিশাকে না প্লিজ। তারিন কিছু বলল না, চুপ করে রইল। তামজিদ একটু থেমে পুনরায় বলতে লাগলো, তুমি আমার স্ত্রী। আমি একটা মেয়ের জীবন এলোমেলো করেছি ঠিকই, কিন্তু তোমার জীবন এলোমেলো করব না। আমি তোমার জীবন সুন্দর করে সাজিয়ে তুলব। তোমার স্বপ্ন আমি পূরণ করব। ঢাকা নিয়ে তোমাকে ভালো কলেজে ভর্তি করাবো। স্বামী হিসাবে আমার যা যা দায়িত্ব কর্তব্য রয়েছে সব পালন করব। তোমার সব পরিস্থিতিতে আমি তোমার পাশে থাকব, ছায়া হয়ে আগলে রাখবো। তোমাকে কখনো সামান্য কষ্টটুকু পেতে দেব না। শুধু শুধু ভালোবাসতে পারবেন না, এই তো? নিজের স্বামীর মুখে অন্য মেয়েকে ভালোবাসার কথা শুনলে যে কারো হৃৎপিণ্ডে রক্তক্ষরণ শুরু হয়ে যাবে। সেদিক দিয়ে দেখতে গেলে তারিন বড্ড শান্ত হয়ে আছে, কোনো প্রতিক্রিয়া করছে না। একজন ষোড়শী কন্যার মনে এখনও ভালোবাসার নিখুঁত অনুভূতিগুলো ঠিক করে জন্ম নেয়নি। তাই হয়তো তারিনও আজ সবটা বুঝতে পারছে না বলেই চুপচাপ মেনে নিচ্ছে। সেদিন বুঝবে, সেদিন বোধহয় তারিনের হৃদয় ও ক্ষতবিক্ষত হবে। তামজিদ নীরবতা কাটিয়ে বলে উঠল, বিশ্বাস করো, আমি চেষ্টা করেছিলাম। তুমি বারবার আমাকে বলেছ না আমি দুটো মেয়েকে ঠকিয়েছি, কিন্তু এটা সত্যি না, একদম না, সত্যি না। তাহলে কোনটা সত্যি মাস্টারমশাই? তারিনের পাল্টা প্রশ্নে তামজিদ থামল কিছুক্ষণ। শান্ত শীতল অসহায় স্বরে বলে উঠল, কোনো সম্পর্ক বিয়ে অবধি নিয়ে যাওয়ার জন্য দুজনের সমানভাবে চেষ্টা করতে হয়, কিছু স্যাক্রিফাইস করতে হয়। দিশা আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু আমার জন্য স্যাক্রিফাইসটা করতে পারলো না। আমার মা দুটো শর্ত দিয়েছিলেন, 1, দিশাকে গ্রামে থাকতে হবে, চাকরি করা যাবে না। 2, নয়তো আমাকে ছাড়তে হবে।
দিশা দুটোর একটা তো রাজি হয়নি। দিশা আমাকেও ছাড়বে না, আবার মায়ের শর্ত রাজি হবে না। দিশা নিজের কেরিয়ার নিজের মতো করে গড়ে তুলতে চেয়েছিল, আর আমার মা চেয়েছিল ঘরোয়া বউ। বলে পুনরায় থামল তামজিদ। ওর চোখে জল স্পষ্ট। এবার তারিনের বড্ড মায়া হচ্ছে মানুষটার জন্য। না জেনে মানুষটাকে কত খারাপ কথা বলে ফেলেছিল। তারিন চুপ করে তামজিদের দিকে তাকিয়ে রইল। তামজিদের কণ্ঠ কিছুটা কম্পিত শোনালো এবার। কাঁপি স্বরে বলে উঠল, অনেকভাবে দিশাকে বুঝিয়েছিলাম যে মা যা বলছে মেনে নিতে, পরে বিয়েটা হয়ে গেলে না হয় আমি সবটা ম্যানেজ করে নেব। কিন্তু দিশা রাজি হয়নি, বরং আমাকে বলেছে আমার পরিবার ছেড়ে ওর কাছে চলে যেতে। এখন তুমি বলো, এটা কি একজন ছেলের পক্ষে সম্ভব? যার মা মৃত্যুর দুয়ারে, সেই ছেলের পক্ষে মাকে ছেড়ে প্রেমিকাকে বিয়ে করে চলে যাওয়া সম্ভব? তারিন চুপ রইল, উত্তর দিল না। নীরবে কেটে গেল কয়েক মুহূর্ত। তামজিদ আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করতে দু ফোঁটা অশ্রুকণা দুপাশ পেয়ে গড়িয়ে পড়ল। তারিনের কেন যেন বুকের ভেতরে চিনচিন ব্যথা করছে। কেন হচ্ছে এমন? তারিন নিচু স্বরে বলে উঠল, বাসা যাইবেন না মাস্টার মশাই? তামজিদ ছোট করে উত্তর দিল, হুম। তাইলে চলেন যাই, আর একটু বসে যাই। তারিন আর কিছু বলল না, আগের ন্যায় চুপ করে গেল। দুজন কথা বলতে বলতে সামনে একটা গাছের গুঁড়িতে বসে পড়েছিল। সেখানটায় এখনো দুজন পাশাপাশি বসে আছে। তারিন চারদিকে তাকিয়ে প্রকৃতির সৌন্দর্য দেখতে ব্যস্ত। চারদিকটা সবুজে সবুজে ভরা আছে। ভোরের আলো এবার স্পষ্ট ফুটে উঠেছে। সূর্যের লাল আভা ছেয়ে আছে আকাশ জুড়ে। হালকা শীতল বাতাস বারবার বসন্তে জানান দিচ্ছে। তারিন মনে মনে ভাবছে, গ্রামের সৌন্দর্য যে একবার উপভোগ করতে শিখে যায়, তার শহরের দালান কোঠা ধূলিসাৎ লাগে। তারিনের ভাবনার ছেদ ঘটে তামজিদের অসহায় কিছু বাক্যে। তামজিদ আনমনে বলল, জানো মেয়ে, একপাক্ষিক কিছু টিকিয়ে রাখা যায় না। একপাক্ষিক সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে দেখবা তোমার হৃদয় ক্ষত হবে। সম্পর্কের দড়ি টেনে ধরে রাখলে তোমার হাত ক্ষতবিক্ষত হবে। একপাক্ষিক চেষ্টায় তুমি কখনো সফল হবে না। একপাক্ষিক জবানবন্দিতে ন্যায় বিচার পাবে না। আবার কোনো বিষয়ে একপাক্ষিক আগ্রহ দেখালে কষ্ট তোমাকে পেতে হবে। একপাক্ষিক সব কিছু ভয়ানক বিপদে ভরপুর, বিষের চেয়েও বিষাক্ত। তারিন মানুষটার মুখের দিকে তাকিয়ে রইল। কি চমৎকারভাবে লোকটা কথা বলতে জানে। যে কেউ তার কথাটা মুগ্ধ হতে বাধ্য। লোকটার কণ্ঠস্বরে আলাদা একটা মায়া কাজ করে। তামজিদ পাশ ফিরে চোখের পানিটুকু মুছে নিল। দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠল, আমি এখনো দিশাকে ভালোবাসি ঠিকই, কিন্তু দিশাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই না। এত সহজে সবকিছু ভুলে যাও আমার পক্ষে সম্ভব না। আমি এত তাড়াতাড়ি সবকিছু মেনে নিতেও পারবো না। তোমাকে ভালোবাসতেও পারবো না। আমার সময় লাগবে তারিন, আমাকে একটু সময় দেবে প্লিজ। তারিন শান্ত বাক্যে শুধালো, আপনার ওপর আমার কোনো জোর নাই মাস্টার মশাই। আপনি যত সময় লাগে নিয়েন, কিন্তু আমারে ঠকাইয়েন না। তামজিদ অভয় বাণী দিয়ে বলে উঠল, একজনকে ঠকিয়েছি, তোমাকে ঠকানোর মতো পাপ করব না। তোমার সাথে আমার সম্পর্কটা পবিত্র। এই পবিত্র সম্পর্কের অমর্যাদা আমি করব না। নিশ্চিন্তে থাকো মেয়ে। তারিন আগের ন্যায় চুপ। আজকে কেন যেন লোকটার কথাগুলো শুনতে ভালো লাগছে। নীরবে শুনছে সব। শোনাই যেন ওর একমাত্র কাজ। কারো কথায় মায়ায় পড়া, প্রেমে পড়ার চাইতেও মারাত্মক কঠিন কাজ। তারিন। হঠাৎ তামজিদের এমন মায়াময় ডাকে তারিন কেঁপে উঠল কিছুটা। আনমনে উত্তর দিল, বলুন। তামজিদ আগের ন্যায় মায়াময় স্বরে বলল, আমার বন্ধু হবে? তারিন আমতা আমতা করে বলল, আমি? হ্যাঁ তুমি। তুমি তো আমার স্ত্রী। আর ভালো স্ত্রী হতে হলে সবার আগে স্বামীর ভালো বন্ধু হয়ে উঠতে হয়, জানো? তারিন এবার তামজিদের দিকে অসহায় চাহনি ক্ষেপণ করলো। সে চাহনিতে স্পষ্ট জানান দিচ্ছে যে ও জানে না। তারিনের চাহনি পানে তাকিয়ে তামজিদ কিছুটা হাসলো। তারিনের গাল টেনে বলে উঠল, বাচ্চা, জানতে হবে না, আমি শিখিয়ে দেব, ঠিক আছে? তারিন এবার মিষ্টি হেসে চঞ্চল স্বরে উত্তর দিল, এক্কেবারে ঠিক আছে। তামজিদ হেসে তারিনের মাথার চুলগুলো কিছুটা এলোমেলো করে দিয়ে বলে উঠল, চলো এবার বাড়ি যাই। তারিনও লাফিয়ে উঠে বলল, আচ্ছা চলেন। বলে সামনে এক পা দিতেই তামজিদ তারিনের হাতটা ধরে ফেলল। শান্ত বাক্যে শুধালো, তুমি আজকে থেকে এভাবে কথা বলবে না। তারিন ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কেন? কারণ আমরা দুদিন পর শহরে চলে যাব। তখন তোমাকে আমার পরিবেশের সাথে মানিয়ে চলতে হবে। তাই এখন থেকে এই অভ্যাসটা বদলে ফেলো। তারিনও মাথা নাড়িয়ে সায় দিল। এরপর দুজনে মিলে বাড়ি ফিরে এলো। সেদিন ওদের ঘরোয়াভাবে বৌভাত হয়েছে। বৌভাত শেষে সন্ধ্যার সময় নিয়ম অনুযায়ী ওরা তারিনদের বাসায় আসলো। সারাদিনের ধকল শেষে যখন তামজিদ এসে তারিনের পাশে বসলো, তারিন তখন গায়ের গয়না খুলতে ব্যস্ত। তারিনকে দেখা মাত্র তামজিদ জিজ্ঞেস করলো, তোমাদের রেজাল্ট কবে দেবে?
তারিন মুখটা চুপসে তখনই গেল। অসহায় মুখ করে তামজিদের দিকে তাকিয়ে বলল, গুনে গুনে আর 10 দিন পর। তারিনের মুখ দেখে তামজিদের হাসি পেল, তবুও সিরিয়াস ভাব বজায় রেখে বলল, তুমি আমাকে বিয়ের দিন মিথ্যে বলেছিলে কেন? তারিন এক মুহূর্তের জন্য অবাক হলো, পরক্ষণে চট করে বুঝে গেল তামজিদ কিসের কথা বলছিল। উত্তর না দিয়ে অন্যদিকে ঘুরে বসলো। তামজিদ বলল, এই মেয়ে, তুমি কি ভুলে গিয়েছিলে যে আমি তোমার স্কুলের শিক্ষক? তাই তুমি কেমন ছাত্রী সেটা আমি এই কদিনই অল্প হলেও বুঝেছি। সায়েন্সে পড়ুয়া কোনো ছাত্রীর অবশ্যই খারাপ ছাত্রী না যে সে পড়া থেকে বাঁচতে বিয়েতে রাজি হবে। তারিন খানিকটা লজ্জা পেল এবার। কাল তো মুখে যা আসছে বলে গেছে, কোনো কথাই ভেবেচিন্তে বলেনি। তবে এটা সত্যি যে তারিন নিজের স্বপ্ন নিয়ে সিরিয়াস হলেও পড়তে ওর একটু ভালো লাগে না। একদিক দিয়ে সত্যি ও বিয়েতে এজন্য রাহেজাই হয়েছিল। তারিনকে চুপ থাকতে দেখে তামজিদ পুনরায় প্রশ্ন করল, এই যে মেয়ে, উত্তর দিচ্ছ না কেন? তারিন প্রশ্ন থেকে বাঁচতে আমতা আমতা করে বলে উঠল, সত্যি মাস্টার মশাই, আমার প্রতি একটুও ভালো লাগে না। তামজিদের মাথা ঘুরে গেল। যেই মেয়ে কয়েক ঘন্টা আগে নিজের স্বপ্ন নিয়ে এত সিরিয়াসভাবে বলল, সেই মেয়ে এখন বলছে পড়তে ভালো লাগে না। তামজিদ কিছুক্ষণ চুপ করে থেকে বলতে শুরু করলো, শোনো মেয়ে, ডাক্তার হওয়া মুখের কথা না। ডাক্তার হতে হলে অনেক পড়তে হয়, অনেক কষ্ট করতে হবে, অনেক খাটুনি খেটে তবেই তুমি ডাক্তার হতে হবে। এবার থেকে তোমার পড়াশোনার দায়িত্ব আমি তুলে নিলাম। তোমার ভালো স্বামী হতে না পারি, কিন্তু ভালো বন্ধু হয়ে থাকবো তোমার পাশে। ভালোবাসতে না পারি, তবে তোমার সাথে সব পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। প্রথমের কথাগুলো শুনে তারিন খুশি হলেও শেষের কথাগুলো শুনে ওর মুখটা চুপসে গেল। তার মানে কি তামজিদ ওকে কোনোদিন ভালোবাসতে পারবে না? এভাবে শুধু মানিয়ে চলবে সারা জীবন? ভালোবাসতে না পারলে বিয়ে করেছেন কেন মাস্টার মশাই? তারিন আনমনে অস্পষ্ট স্বরে প্রশ্নটা করে বসল। তামজিদের ইন্দ্রদয়ে সবটুকু বাক্য বোধগম্য হলো না। প্রশ্ন করল, কিছু বললে? তামজিদের প্রশ্নে তারিন ধ্যান ফিরে পেল, মুখে হাসি টেনে বলল, কই না তো। প্রতি উত্তরে তামজিদ মিষ্টি হাসি উপহার দিল। তারিন কে যেন ভাবল কিছুক্ষণ, পরক্ষণেই ভাবুক স্বরে প্রশ্ন করল, মাস্টার মশাই, কিছু মনে করলে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করি? তামজিদ অভয় বাক্যে শুধালো, অবশ্যই। তারিন সঙ্গে সঙ্গে প্রশ্ন করল, আপনি তো এখানে স্কুলে চাকরি নিয়েছেন সবে মাস খানেক হলো, তাহলে এখন আবার ঢাকা যেতে চাচ্ছেন কেন? তামজিদ যেন এই প্রশ্নটার অপেক্ষা করছিল, তাই সেকেন্ডের মাথায় উত্তর দিল, মায়ের উন্নত চিকিৎসার প্রয়োজন। থেরাপি দেওয়া সহ অনেক ট্রিটমেন্ট করা বাকি এখনও, যেটা গ্রামে থেকে সম্ভব না। বিয়েটা এজন্য তাড়াতাড়ি করে দেওয়া হয়েছে। তারিন পুরোটা প্রশ্ন করল, তাহলে আপনি আর চাকরি করবেন না? তামজিদ হাসলো, বলল, চাকরি করব না কেন বোকা, অবশ্যই করব, কিন্তু সেটা এখানে না। ঢাকায় একটা কলেজে বেশ ভালো স্যালারির চাকরির অফার পেয়েছি, সেখানে জয়েন করব গিয়ে ইনশাআল্লাহ। গ্রামে ছেড়ে যাবেন কেন মাস্টার মশাই? তামজিদ দীর্ঘশ্বাস ছাড়ল, বলা শুরু করলো, শোনো, আমি ছোট থেকে ঢাকাতে বড় হয়েছি। বাবার চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর বাবা মা গ্রামে চলে এসেছিল। আমাদের ঢাকা ফ্ল্যাট আছে, সেখানে আমি, আপু আর দুলাভাই থাকতাম। দুলাভাইয়ের অফিসটা আমাদের বাসা থেকে সামনে ছিল, আর আমিও একা, তাই আপু আমার সাথে থাকতো। পড়ালেখা শেষ করে সেখানে চাকরিতে জয়েন করার পর থেকে মা প্রতিদিন ফোন করে অনুরোধ করত গ্রামে চলে আসার জন্য। গ্রামের প্রতি আলাদা টান ছিল, কিন্তু তবুও অত ভালো চাকরিটা ছেড়ে আসতে মন ছায় দেয়নি প্রথমে। মাসখানেক আগে আমার মায়ের বোন মেরু ক্যান্সার ধরা পড়ে। অলরেডি এটা 4র্থ স্টেজ পার হয়ে গেছে। শরীরের সমস্ত হাড়ে ক্যান্সারের জীবাণু ছড়িয়ে গেছে, তাই মায়ের রিকভারি করার চান্স নেই বললেই চলে। বাকিটা আল্লাহ ভরসা। তামজিদ এতটুকু বলে থামলো। ছেলেটার ভীষণ কষ্ট হচ্ছে, তার তারিন ছেলেটার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছে কোনো ছেলের পক্ষে মায়ের মৃত্যুর রোগের ব্যাখ্যা দেওয়া সহজ কাজ নয়। তামজিদের বুকের ভেতরটা খালি খালি লাগছে বড্ড। ভালোবাসার মানুষটাকে হারিয়েছে, এবার যাকে নিজের চাইতেও বেশি ভালোবাসে তাকে হারাতে হবে। ভাবতেই ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কিছুক্ষণ থেমে তামজিদ শান্ত বাক্য পুনরায় বলা শুরু করলো, চাকরি পাওয়ার কয়েকদিন পরেই দিশার ব্যাপারটা মাকে জানিয়েছিলাম। তখন থেকে মা রাজি ছিল না। তখন থেকে দিশাকে শর্ত দিয়েছিল, আর সাথে ভাবার জন্য সময় ও সুযোগ দুটোই দিয়েছিল, কিন্তু দিশা দুটোর একটাও কাজে লাগাতে পারেনি। এরপর যখন মা নিজের অসুস্থতার খবর জানতে পারলো, তখনই হুট করে আমার বিয়ে নিয়ে উঠে পড়ে লাগলো। বাধ্য হয়ে মায়ের ভালোর জন্যই তার সাথেই গ্রামে চলে আসলাম। এতগুলো দিন দিশার জন্যই মাকে মানানোর চেষ্টায় মত্ত ছিলাম, কিন্তু সফল হইনি আমি। না দিশা আমাকে বুঝলো, আর না মা আমাকে বুঝলো। আমরা দুজন ভালোবাসার মানুষের একজনও আমাকে বুঝতো না।
অথচ দুজনেই আমাকে সত্যিকারের ভালোবাসতো। পুনরায় দীর্ঘশ্বাস খেলায় মেতে উঠল তামজিৎ। কষ্ট হচ্ছে বড্ড ওর। অসহায় বাক্যে আবার শুধালো, বিশ্বাস করো, দিশা যদি আমার মায়ের কথা মেনে নিত আমি ওর সব আবদার পূরণ করতাম। আমার মা আর বাঁচবে কয়দিন সেটা উপরওয়ালা ছাড়া আর কেউই জানি না। যদি ডাক্তারদের ভাষ্যমতো ধরে নেই আমার মা বড়জোর 6 মাস কি তারও কম সময় বাঁচবে। এখন তুমি আমাকে বলো, এই 6 মাসের জন্য কি দিশা নিজের কেরিয়ার স্যাক্রিফাইস করতে পারতো না? ও তো নিজের তার ইগো নিয়েই থেকে গেল। আর তোমাদের সবার চোখে আমি ঠকবাজ বাজে পুরুষ হয়ে গেলাম। অথচ আমার চেষ্টা কোনো কমতি ছিল না। মা আর শখের নারী দুজনের জেদ জিতে গেল ঠিকই, মাঝখান থেকে আমি সবটা হারিয়ে ফেললাম। সেটা তোমরা কেউ দেখছো না। তারিন চুপ করে আছে। তামজিদের চোখে আজকে আর জল নেই, আছে শুধু না পাওয়ার হাহাকার, দহনের জ্বালা। তারিনের বুক কাঁপছে, অজানা অনুভূতিতে গা গুলিয়ে আসছে বারবার। চোখ দুটো ফেটে যেন অশ্রুরা হামলে পড়তে চাইছে। খুব করে ইচ্ছে করছে তামজিদের পাশে বসে তামজিদের কাঁধে হাত রেখে বলতে যে, মাস্টারমশাই, আপনি কষ্ট পাবেন না। আপনার বন্ধু আছে তো, সে আপনাকে সামলে রাখবে। চেষ্টা করেও বলতে পারল না, মনের কথা মনেই রয়ে গেল। তারিন প্রসঙ্গ এড়িয়ে যেতে প্রশ্ন করল, দিশাকে আপনার মা মেনে নেয়নি তার কারণ দিশা আপু শহরে স্মার্ট চাকরিজীবী মেয়ে। আসল কথা হলো আপনার মায়ের চাকরিজীবী মেয়ে পছন্দ না, তাই তো? তামজিদ ছোট করে উত্তর দিল, হ্যাঁ, এটাই মূল কারণ। তাহলে আমার স্বপ্ন পূরণ হবে কি করে মাস্টারমশাই? তারিনের কম্পিত প্রশ্নে তামজিদের টনক নড়ল। সত্যিই তো, তারিনের পড়ালেখাও তো তাহলে সে মেনে নেবে না। তারিন অসহায় চোখে তামজিদের দিকে তাকিয়ে আছে, প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আকুল হয়ে আছে। তামজিদ কিছুক্ষণ ভেবে চিন্তিত স্বরে বলল, বিষয়টা জটিল করে ভাবলে জটিল, আর যদি সহজ করে ভাবি তাহলে সহজ। তারিন কথাটার মানে ঠিক বুঝল না, অপস্বরে প্রশ্ন করল, মানে? তামজিদ উঠে দাঁড়ালো, পুরো রূপ পায়চারি করতে করতে চিন্তিত স্বরেই বলা শুরু করলো, মা কি বলবে আমি জানি না, হয়তো মেনে নিতে পারে আবার নাও পারে। মা তো নিজে তোমাকে পছন্দ করেছিল, এই কারণে হলেও মেনে নিতে পারে, কিন্তু নিশ্চিত না। মাকে জানানোর পর আমরা মাকে রাজি করানোর চেষ্টা করব, বাকিটা সময়ের উপরে ছেড়ে দাও। তারিন চিন্তায় পড়ে গেল, বুকের ভেতর স্বপ্ন ভাঙার ভয়ে জাগ্রত হচ্ছে। তারিনকে চিন্তিত দেখে তামজিদ এসে তারিনের মাথায় হাত রাখলো, শান্ত বাক্যে শুধালো, শোনো মে, আমি তোমার পাশে আছি। আমার দেহ প্রাণ থাকতে তোমার স্বপ্ন বিফলে যেতে দেব না ইনশাল্লাহ। নিশ্চিন্তে থাকো। এখনই ছোট্ট মাথায় বেশি চাপ না নিয়ে ঘুমিয়ে পড়ো। তারিন সাহস পেল এবার। বাবার পর কেউ একজন ওর মাথায় ভরসার হাত রেখেছে, সাহস দিয়েছে, আর কি চাই ওর? দুজনে গিয়ে শুয়ে পড়লো বিছানায়। যতক্ষণ তারিনের ঘুম না আসলো ততক্ষণ তারিন এক একটা হাসির ঘটনা বলা তামজিদকে খুশি রাখার চেষ্টায় মত্ত ছিল। ড্রয়িং রুমের সোফায় বসে চা খাচ্ছেন আমজাদ সাহেব। তারিন রান্নাঘরে সবার জন্য নাস্তা বানাতে ব্যস্ত। তামজিদ কমলার খোসা ছাড়িয়ে ছাড়িয়ে মাকে দিচ্ছে, আর নিজে এটা ওটা গল্প বলে হাসাচ্ছে। বর্ষা বেগমের অবস্থা আগে থেকে বেশ উন্নতির দিকে, ডাক্তার কিছুটা ভরসা দিয়েছেন। তামজিদ তারিনরা সহ ওনারা সবাই ঢাকায় এসেছেন সপ্তাহখানেক হবে। সেদিন তারিনদের বাসা থেকে আসার পরের দিনই ওরা ঢাকায় ফিরেছেন। তারিনের সাথে এই বাড়ির সবার খুব ভালো ভাব। তামজিদের বোনের সাথে এসেও তার সখ্যতা জমেছে খুব। তামজিদের বোন 8 মাসে প্রেগনেন্ট, তাই ভাইয়ের বিয়েতে যেতে পারেনি। তারিনও বেশ গিন্নির মতো সংসারের কাজে হাত লাগিয়েছে, যেটা থেকে বর্ষা বেগম তারিনের প্রশংসায় পঞ্চমুখর। তারিন রান্নাঘর থেকে বাঁধাকপির পকোড়া বানিয়ে এনে সবাইকে দিল, নিজেও তামজিদের আদেশ সবার সাথে বসলো পকোড়া হাতে। তামজিদ পকোড়া মুখে দিতে দিতেই বর্ষা বেগমের উদ্দেশ্যে বলে উঠল, আর 3 দিন পর তারিনের এসএসসির রেজাল্ট দিবে মা। বর্ষা বেগমকে বেশ খুশি দেখালো, হাস্যোজ্জ্বল স্বরে বলল, বেশ ভালো খবর। তামজিদ সাথে তার স্বরে স্বর মিলিয়ে বলল, আমার তারিন মা খুব ভালো রেজাল্ট করবে, দেখে নিও। তারিন প্রত্যুত্তরে সৌজন্যবোধক হাসি দিল। তামজিদ এবার আগের ন্যায় বলে উঠল, তারিনের রেজাল্ট পাওয়ার পর আমি এখানের একটা ভালো কলেজে ওকে ভর্তি করাবো, ও পড়ালেখা করবে। কথাটা শোনা মাত্রই বর্ষা বেগমের মুখ অন্ধকারে ঢেকে গেল, মুখ পানে একরাশ রাগ ও আক্রোশ ফুটে উঠল। তারিন সেদিকে তাকিয়ে ভয়ে ঢোক গেল, তার মুখ পানে স্পষ্ট যে সে কিছুতেই এটা মেনে নেবে না। শাশুড়ি হয়ে বর্ষা বেগম ছেলের বইয়ের হাতটা এত জোরে শক্ত করে চেপে ধরেছে যে তার হাতের নখ তারিনের হাতে বেঁধে যাচ্ছে। ব্যথা তারিন একবার আর্তনাদ করে উঠল, তবুও ছাড়লেন না তিনি। রক্তিম চোখে তারিনের দিকে তাকিয়ে আছেন। সে চোখে তাকিয়ে তারিন খানিকটা ভয় পাচ্ছে ঠিকই, কিন্তু ঘাবড়ে যাচ্ছে না। তারিন এবার ব্যথাতুর কণ্ঠে বলে উঠল,
আম্মা, আমার ব্যথা লাগছে। বর্ষা বেগম এবার গর্জে উঠলেন, গর্জন করে বললেন, লাগুক। তুমি কোন সাহসে আমার ছেলের কাছে লেখাপড়ার আবদার করেছো? তামজিদ নিজের মায়ের এমন রূপ জন্মের পর কখনো দেখেনি। আজ চোখের সামনে দেখে বিশ্বাস করতে পারছে না। আমজাদ সাহেব স্ত্রীকে ধমকে স্বরে বলে উঠলেন, কি করছো তাজের মা? পাগল হয়ে গেছো তুমি? তামজিদ এগিয়ে গেল, বর্ষা বেগমের উদ্দেশ্যে বলে উঠল, মা, তারিনের হাতটা ছাড়ো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বর্ষা বেগম এবার তামজিদের দিকে চোখ গরম করে তাকালেন। তর্জনী আঙ্গুল তামজিদের দিকে তাক করে উচ্চ স্বরে বললেন, চুপ, একদম চুপ। বইয়ের হয়ে কৈফিয়ত দিতে এসেছিস? তামজিদ সঙ্গে সঙ্গে জবাব দিল, মা, তুমি ভুল বুঝছো। শোনো, তুমি একটু শান্ত হও, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। বর্ষা বেগম পুনরায় চেঁচিয়ে বলে উঠলেন, তুই কি বুঝাবি আমাকে? আমাকে কি তোর অবুঝ মনে হয়? জ্ঞান নেই আমার? তোর থেকে জ্ঞান নিতে হবে? তারিন কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে দেখছে সবটা। চোখের সামনে একটা মানুষের ভিন্ন রূপ ওকে ভাবাচ্ছে, ভীষণ গভীরভাবে ভাবছে কিছু। আমজাদ সাহেব এবার কঠিন স্বরে চেঁচিয়ে উঠলেন, বললেন, তাজের মা, বাবার হাতটা ছাড়ো, নয়তো এত বছর বিবাহিত জীবনে আমি যে পাপটা করিনি আজ তা করতে বাধ্য হব। বর্ষা বেগম ঘুরে তাকালেন স্বামীর দিকে। তারিনকে ধরে রাখা হাতটা আলগা হয়ে এলো। অবিশ্বাস্য স্বরে জিজ্ঞেস করলেন, কি বললে তুমি? আমজাদ সাহেব আগে না কঠিন হয়ে জবাব দিলেন, একদম ঠিক বলেছি। কি করছো এসব তুমি? বাড়ির বউয়ের গায়ে হাত দিচ্ছ? তুমি তো এমন ছিলে না তাজের মা। কি হয়েছে তোমার? তুমি তো সব সময় চাইতে মেয়েরা যেন নিজের পায়ে দাঁড়ায়, লেখাপড়া করে। তাহলে এখন কেন বাধা দিচ্ছ? দুদিন পর তুমি বাঁচবে কিনা তার গ্যারান্টি নেই, আর সেই তুমি এখন এত জোর খাটাচ্ছ। বর্ষা বেগম এবার ধপ করে দাঁড়ানো থেকে সোফায় বসে পড়ল। হু হু শব্দে কান্না করে উঠলেন। তার কান্না দেখে উপস্থিত সবাই হকচকিয়ে গেল। তারিন সবার আগে তার দিকে এগিয়ে গেলেন। বর্ষা বেগমের পাশে বসে নরম স্বরে জিজ্ঞেস করলেন, আমা, ঠিক আছেন আপনি? শরীর খারাপ লাগছে আপনার? তামজিদ ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো, মা, ঠিক আছে তুমি? আমজাদ সাহেব রাগে চুপচাপ বসে আছেন, জিজ্ঞেস করলেন না কিছু। কিছুক্ষণ নীরবতায় ছেয়ে গেল পুরো ড্রয়িং রুম। বর্ষা বেগম কাঁদতে কাঁদতে স্বামীর উদ্দেশ্যে বলতে লাগলেন, এই যে বললে না আমি দুদিন বাঁচবো কি না তার গ্যারান্টি নেই, এখানেই আমার সমস্যা। আমার শাশুড়ি মা মরে যাওয়ার সময় এই সংসারটা আমার হাতে তুলে দিয়ে গিয়েছিলেন। মাঝে কতগুলো বছর কেটে গেছে, আমি এই সংসার নিজের হাতে যত্ন করে গড়ে তুলেছি। এই সংসারের প্রত্যেকটা জিনিস আমার খুব যত্নে করে সাজানো। আমি মরে গেলে আমার সংসারটা যেন ভেসে না যায়, সেই জন্য ছেলের জন্য একজন ঘরোয়া মেয়ে চেয়েছিলাম। আমার সংসারটা আমার মতো করে যত্ন করে আগলে রাখবে এমন কাউকে চেয়েছিলাম। তারিনকে আমি এজন্যে পছন্দ করে নিয়ে এসেছিলাম। আমি জানি তারিন বয়সে আমার ছেলের তুলনায় খুব ছোট, তাও নিয়ে এসেছিলাম কারণ ওর বাড়িতে গুছিয়ে কাজ করাটা আমার নজর কেড়েছিল। ওর মধ্যে আমি আমাকে দেখতে পেয়েছিলাম। এতটুকু বয়সে মেয়েটা সব কাজ কত সুন্দরভাবে গুছিয়ে করে সেটা নিজের চোখে দেখেছিলাম বলেই আমার ছেলের বউকে এনেছি। বলেই থামলেন তিনি। আজকাল যে জোর খাটিয়ে কথা বলতে পারেন না, নিঃশ্বাস নিতে বড্ড কষ্ট হয়। তারিন ছলছল চোখে বর্ষা বেগমের দিকে তাকিয়ে আছে। আমজাদ সাহেবের রাগ নিমেষেই গলে পানি হয়ে গেল। তামজিদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বর্ষা বেগম পুনরায় শক্তি সঞ্চয় করে বলে উঠলেন, এই শেষ সময়ে এসে আমার ছেলের থেকে তার ভালোবাসা কেড়ে নিয়েছে আমি, কিন্তু আমি কি করব বলো? দিশা আমার ছেলেকে ভালোবেসে আমি মানছি, কিন্তু দিশা আমার সংসারকে ভালোবাসে না। আমার সংসারটা গুছিয়ে রাখতে পারতো না। আমি মরে গেলে আমার স্বামীকে দেখে শুনে রাখতো না। আমার ছেলে আর নিজেকে নিয়ে ব্যস্ত থাকতো। সব বিবাহিত নারীর জীবনে তার স্বামীর থেকে আপন আর কেউ নেই। আমিও স্বার্থপরের মতো আমাদের কথাই ভেবেছি। আমি তো দিশাকে সুযোগ দিয়েছিলাম, ও সেই সুযোগ ফিরিয়ে দিয়েছে। আমি কি করতাম তাহলে? আমার স্বামী ও বয়স হয়েছে, তাকে দেখতো কে বলো? আমার যত্নে করা সংসার এলোমেলো হয়ে যেত, যত্নে রাখা জিনিসপত্রে ধুলো জমে যেত, শখের বাড়িটার দেয়ালে শ্যাওলা জমাতো। তারিনের চোখের পানিগুলো এবার গাল বেয়ে গড়িয়ে পড়ল। তামজিদের চোখের কোন অশ্রু সিক্ত। তারিন ভাবছে একজন নারী সংসারের মায়া কতটা গভীরভাবে জড়িয়ে গেলে এমন করে ভাবতে পারে। বর্ষা বেগম এবার শক্ত স্বরে তারিনের উদ্দেশ্যে বললেন, তোমাকে আমি সাংসারিক মেয়ে ভেবে বাড়ির বউ করে এনেছিলাম, আর এখন তুমিও সেই একই পথে হাঁটছ। তাহলে দিশার দোষ করেছিল কোথায়? দিশাকে অপছন্দ করার এই একটাই কারণ ছিল আমার, আর কিছু না। তামজিদ এবার মুখ খুলল, বলল, মা, যে আমার জীবন থেকে হারিয়ে গেছে তাকে নিয়ে আমি আর ভাবতে চাই না। আমি এখানে তোমার দোষ দিচ্ছি না। দিশা আমার ভাগ্যে ছিল না, তাই উপরওয়ালা তাকে আমার জীবন থেকে কেড়ে নিয়েছেন। কিন্তু মা,
তারিন কেমন সেটা তো তুমি আমার থেকে ভালো করে জানো। ওকে এই কয়েকদিনে আমি যতটুকু জেনেছি তাতে গ্যারান্টি দিয়ে বলতে পারি ও তোমার সংসারটা খুব যত্ন করে সামলে রাখবে। তুমি একবার ওকে সুযোগ দিয়ে দেখো, আমার বিশ্বাস ও পারবে। বর্ষা বেগম কিছু বললেন না। আমজাদ সাহেব এতক্ষণ পর মুখ খুললেন, দৃঢ় কণ্ঠে বললেন, দেখো তাজের মা, আমাদের কার ভাগ্যে কী আছে সেটা আমরা কেউই জানি না। তুমি শুধু এত কেন ভাবছো? আজকে বেঁচে আছি, কাল নাও থাকতে পারি। উপরওয়ালা তোমার আগে আমাকেও নিয়ে যেতে পারে। তাহলে কেন আমাকে নিয়ে পড়ে আছো? আমার ভাগ্যে যা আছে তাই হবে। দিশাকে বাড়ির বউ হিসাবে আমিও মানতে নাড়াচ্ছিলাম, কিন্তু তারিন মা খুব ভালো। তুমি খাঁটি সোনা বেঁচে এনেছো তোমার ছেলের জন্য, যে তোমার সংসার কখনো অযত্নে রাখবে না। তারিন এবার বলে উঠল, আম্মা, না চাইলে আমি পরবো না। তামজিদ বর্ষা বেগমের পায়ের কাছে গিয়ে হাঁটু ভেঙে বসলো, মায়ের হাত আঁকড়ে ধরে বলল, মা, আপু তো সংসার আর লেখাপড়া খুব সুন্দর করে সামলে নিয়েছিল। যখন ভুল করেছে আন্টি ওকে খুব সুন্দর করে শিখিয়ে নিয়েছিল। আপু নিজে চাকরি করেছিল, এখন নিজের প্রয়োজন ছেড়ে দিয়েছে। আমাদের সমাজে এমন হাজার হাজার মেয়ে আছে যারা ঘরে বাইরে খুব সুন্দর করে ব্যালেন্স করে রাখছে। তারা সংসার সামলাচ্ছে, বাচ্চা সামলাচ্ছে, আবার চাকরিও করছে। মা, আমাদের দেশের নারীরা এখন অনেক এগিয়ে যাচ্ছে। তুমি শুধু তারিনের লেখাপড়াতে বাধা দিও না প্লিজ। তারিন লেখাপড়া ও বয়সে দুই জায়গায় আমার থেকে অনেক ছোট। আমার সাথে চলতে হলে আমার বউকেও তো যোগ্য হতে হবে। তুমি চাও না তোমার ছেলের বউ ছেলের যোগ্য হয়ে উঠুক? বলো, চাও না? আমার সাথে বাইরে বের হলে যখন মানুষ তারিনের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করবে, তখন তো আমার অপমান হবে। মা, আমি আমার ভালোবাসাকে হারিয়েছি, ধরে রাখতে পারিনি, কিন্তু এই মেয়েটার স্বপ্ন ভাঙতে চাই না। মা, অন্তত আমার বউকে আমার মনের মতো গড়ে তুলতে দাও প্লিজ। বর্ষা বেগম কিছু বললেন না, উঠে দাঁড়ালেন, শক্ত কণ্ঠে বললেন, শুনে রাখো, যতই তোমরা আমাকে যা খুশি তাই বলো, আমি বেঁচে থাকতে কোনোদিন এই পারমিশন দেব না। বলে তিনি নিজের রুমে চলে গেলেন। তারিন স্তব্ধ হয়ে বসে রইল, চোখে থেকে অশ্রুপাত হচ্ছে। তামজিদ আড়ালে সে চোখের পানি মুছে নিল। তামজিদ অপরাধীর ন্যায় মাথা নিচু করে বসে আছে। আমজাদ সাহেব নিঃশব্দে উঠে চলে গেলেন। তারিন উঠে দাঁড়াতেই তামজিদ অপরাধী স্বরে বলে উঠল, আমি আমার কথা রাখতে পারলাম না তারিন, আমাকে ক্ষমা করো। তারিন সঙ্গে সঙ্গে হাস্যোজ্জ্বল স্বরে বলে উঠল, আমাকে আমি রাজি করাবো, আর কি করে রাজি করাই সেটাই এবার দেখবেন। বলে ঠোঁট টিপে হাসলো। ওর মাথায় দুষ্ট বুদ্ধিরা হানা দিয়েছে। কি করে বাঁকা মানুষকে সোজা করতে হয় তা তারিন বেশ ভালো করেই জানে। তারিন রান্নাঘরে এসে কাপড়ের আঁচলটা কোমরে গুজে নিয়ে নিজে নিজে বলে উঠল, আম্মা, ছোটো মরিচের ঝাল কত বেশি এবার দেখবেন। তামজিদ তারিনের হাস্যোজ্জ্বল চেহারা পানে তাকিয়ে বোকা বনে গেল। এই তো মেয়েটা কাঁদছিল, এখনই আবার হাসছে, অদ্ভুত। মস্তিষ্ক প্রশ্ন করলো, তারিন কি করে মাকে রাজি করাবে?